জাতীয় চিড়িয়াখানার জমি নিয়ে হরিলুট বস্তি ও বহুতল ভবন বানিয়ে ভাড়া উদ্ধারে গিয়ে দখলদারের হামলার শিকার কর্তৃপক্ষ। শুনানি হলো আপনার ফৌজদারি মামলা, যা তারা অন্যায়ভাবে আমার নিজের জায়গাতে আমি যখন বাউন্ডারি করতে যাই তখন আমার লোককে তারা আহত করছে। ছুটি শেষে খুলেছে অফিস আদালত, প্রথম দিন কাটে কুশল বিনিময়, আনন্দময় সময় শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। ঈদে পরিবারের সাথে ভালো এক সময় কাটালাম, যাত্রাটাও ভালো ছিল। পরিবারের সাথে ঈদ করতে পেরে খুবই আনন্দিত, আর যাত্রা পরে আলহামদুলিল্লাহ কোনো ভোগান্তি হয় নাই। বিএনপি বাঙালি সংস্কৃতি সহ্য করতে পারে না দাবি কাদেরের, আওয়ামী লীগের উপর ভারতের একচ্ছত্র সমর্থন দেখছেন মঈন খান। এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ইইউ এর যুদ্ধ জাহাজ, নানা চাপে মুক্তি দিতে বাধ্য হয় জলদস্যুরা, দাবি প্রতিমন্ত্রীর। এবং নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি ও গলা কেটে হত্যা, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ধারণা করছে পুলিশ। সংবাদ রাতে দেখছিলেন AKS TMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। কেউ বস্তি বানিয়ে ভাড়া তুলছেন কোটি টাকা, কেউ আবার বহুতল ভবন বানিয়ে দিচ্ছেন ভাড়া, রিকশার গ্যারেজ বানিয়েও করা হচ্ছে ভোগ দখল। মিরপুর জাতীয় চিড়িয়াখানার জমি নিয়ে এমন হরিলুট চলছে বছরের পর বছর। বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করতে গিয়ে মার পর্যন্ত খেতে হয়েছে চিড়িয়াখানার কর্তৃপক্ষকে। নূপুর মাহমুদের বিশেষ রিপোর্ট। মিরপুরে জাতীয় চিড়িয়াখানা 50-এর দশকে 218.1 একর জমির উপর নির্মাণ করা হয় এই বিনোদন কেন্দ্র। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য পরে যোগ হয় আরো 2 একর। আশ্চর্যের বিষয় হলো 4 দশক ধরে চিড়িয়াখানায় প্রায় 7 একর জমি ভোগ দখল করে আসছে একটি মহল। বিষয়টি অবগত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ওখানে আপনার ওই 2 একর জমি নিয়ে একদম ক্লিয়ার কাট গভর্নমেন্টের আপনার আদালতের নির্দেশনা হলো যে এটা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হোক। এটা হলো আপনার ডিসি সাহেবকে নির্দেশনা দেওয়া আছে। সরজমিনে গিয়ে দেখা যায় দখলকৃত জায়গায় বস্তি বানিয়ে ভাড়া দিয়ে রেখেছেন প্রভাবশালীরা। কারা এই প্রভাবশালী দখল চক্র তা জানতে অনুসন্ধানে নামে দেশ টিভি। ভাড়া দিয়ে আনোয়ার তালুকদার নামে এক লোকের, হ্যাঁ তালুকদার, বাবু তালুকদার, মিয়া তালুকদার, সাইবুল তালুকদার, তালুকদার বেশি খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় তালুকদার পরিবারের বাবুল তালুকদার জায়গাটির দখলে রেখেছেন। 400 ঘর থেকে মাসে ভাড়া তুলছেন 6 লাখ টাকা। অথচ 90 সালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নিচু এই জায়গাটির ভরাট পর্যন্ত করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাহলে কোন ক্ষমতার বলে 2 একর জায়গা দখলে রেখেছেন বাবুল তালুকদার? এবার সেই খোঁজে নামে দেশ টিভি। অনুসন্ধান বলছে বেদখলকৃত 4 একরের আরেকটি বড় জায়গাও নিজ শ্যালককে দিয়ে দখলে রেখেছেন বাবুল। সরজমিনে গিয়ে ওই জায়গায় মেলে রিকশা গ্যারেজের অস্তিত্ব, দেখা মেলে বাবুল তালুকদারেরও। এ সময় দেশ টিভিকে প্রচন্ড হুমকি দেন তিনি, পরে অবশ্যই সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টাও করেন। একদিন আসেন, চিড়িয়াখানা যে পাবলিকের জমি কত নিচে, পাবলিকের দিকে আপনারা তাকান না, যদি আমাদের দিকে তাকাইতেন আমরা খুশি হইতাম। শুধু বাবুল তালুকদার নয়, চিড়িয়াখানার জায়গা দখল করে বহুতল ভবনও করেছেন অনেকে। বিষয়টি নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের মুখোমুখি এবার দেশ টিভি, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। শুধু জানান 2016 সালে জায়গা পুনরুদ্ধারে গিয়ে মার পর্যন্ত খেতে হয়েছে চিড়িয়াখানার কর্মকর্তাদের। শুনানি হলো আপনার ফৌজদারি মামলা, যা তারা অন্যায়ভাবে আমার নিজের জায়গাতে আমি যখন বাউন্ডারি করতে যাই তখন আমার লোককে তারা আহত করছে। আর সেখানে তারা বিষয়টা একটা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেখানে আবার এই জমির প্রশ্ন তুলছে। তাদের কাছ থেকে তথ্য নেন, হ্যাঁ আপনাকে আমি আমাদের সকল তথ্য দিয়ে সহযোগিতা করব, কারণ আমরা চাই জমি উদ্ধার হোক। বিষয়টি নিয়ে ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। সকাল থেকে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ছিল ঢাকায় ফেরা মানুষের ভিড়। মাজহারুল ইসলামের রিপোর্ট। পরিবার ও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার প্রয়োজনে আবারও কর্মস্থলে ফিরছে নানা পেশার মানুষ।
ভোর থেকেই ঢাকা ফেরার যাত্রীর স্রোত ছিল কমলাপুরে। কোনো দুর্ঘটনা ছাড়া নিরাপদে গন্তব্য ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন রেল যাত্রীরা। যাত্রা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই, মোটামুটি ঠিকই ছিল। ঈদে পরিবারের সাথে ভালো এক সময় কাটালাম, যাত্রাটাও ভালো ছিল। পরিবারের সাথে ঈদ করতে পেরে খুবই আনন্দিত, আর যাত্রা পরে আলহামদুলিল্লাহ কোনো ভোগান্তি হয় নাই। তবে শিডিউল বিপর্যয় এবং রেলের কর্মচারীদের আচরণে ক্ষোভ জানান অনেকেই। অনেক সুন্দর ঈদ কেটেছি, কিন্তু ফেরার পথে যাত্রাবিরতি আমার একটু বিলম্ব হয়েছে আর কি, ট্রেনটা একটু লেটে ছেড়েছে। ট্রেনে অনেক ভিড় ছিল, এই জন্য একটু ভোগান্তি হয়েছে। টিকিট কেটে যারা ওঠে নাই, অ্যাকচুয়ালি যে যার বগিতে না যেয়ে আলাদা আলাদা বগিতে উঠছে। কর্তৃপক্ষ বলছে যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের চেষ্টা করছেন তারা। ঈদ পরবর্তী কর্মজীবী মানুষের ঢাকা ফেরত আসা এবং তাদের যাত্রাতে আরো সহজ এবং স্বাচ্ছন্দ্যে আসতে পারে, এই জন্য ঈদ পরবর্তী আগামী 21 তারিখ পর্যন্ত আমাদের বিশেষ কোচ সংযোজন করা আছে এবং স্পেশাল ট্রেনগুলো আজকে পর্যন্ত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। যাত্রী সাধারণ যাতে সহজে স্বাচ্ছন্দ্যে ট্রেনে ভ্রমণ করে তার গন্তব্যে পৌঁছতে পারে, এটা আমাদের মূল উদ্দেশ্য। ঢাকা ফেরা যাত্রীদের সমাগমে মুখর সদরঘাট লঞ্চ টার্মিনাল। যাত্রা আরামদায়ক হলেও টার্মিনালে কুলিদের দৌড়াতে অসন্তোষ জানান অনেকেই। সামান্য একটা ট্রলি নিয়ে বের হব, এই ট্রলিটা 500 টাকার কমে নিয়ে আসতে দিচ্ছেন আর কি। এখানে কুলিরা খুবই ভোগান্তি করতেছে সাধারণ যাত্রীদেরকে। টাকা দিচ্ছে যে গাড়ির টাকা নিচ্ছে, এবং গাড়ি আমার গাড়ি আমি নিজে নামাচ্ছি, তারপর টাকা নিতেছে গাড়ি, এবং 200 টাকার জন্য বাড়াবাড়ি করতেছে, আমি 100 টাকা দিচ্ছি। বাস টার্মিনালেও ছিল কর্মস্থলমুখী মানুষের ভিড়। সময় মতো না ছাড়া এবং গন্তব্যে না পৌঁছানোর পাশাপাশি বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ করেন যাত্রীরা। যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে যায় নাই, আরও তো ভাড়াও বেশি রাখছে, আরও রাস্তায় অনেক ঝামেলা করছে, এইখানে দাঁড়াইছে ওইখানে দাঁড়াইছে। ভাড়াটাও বেশি, ওই তুলনায় যাওয়ার সময় তো আমরা থেকে কমেই গেছি। ভাড়া বেশি তো একদম, তো আমরা তো অনেক ভোগান্তিতে পড়ছি। ফিরতি পথে ভোগান্তি কাটিয়ে আবারও কর্মব্যস্ত হয়ে পড়বেন চাকরিজীবীরা। প্রেরণা যোগাবে পরিবারের সাথে কাটানো একান্ত কিছু সুখ স্মৃতি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। তবে প্রথম দিনে ছিল না কাজের চাপ। প্রথম কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রীয় বিন্দু সচিবালয়ে ছিল ঈদের আমেজ। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ভোগান্তি ও ডেঙ্গু পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন তারা। নূপুর মাহমুদের আরও একটি রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখে টানা 5 দিন ছুটি শেষ হয়েছে রোববার। সোমবার কর্মস্থলে ফিরেছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে যেন ঈদের আমেজ। অফিসে এসে মন্ত্রী সচিবদের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। কথা বলেন সমসাময়িক নানা ইস্যুতে। ভোক্তা যাদের কাছ থেকে মালামালটা কেনে তারা তাদের ওখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়া দরকার। আসলে এখানে এটা অবশ্যই এটা সরকার হিসেবে সরকারের দায়িত্ব। আমরা যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছি আমাদের দায়িত্ব, অবশ্যই দায়িত্ব, এবং এ দায়িত্ব পালন করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে বলেই তো আমরা সুলভ মূল্যের বাজার করেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা বছর সরকারের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। রমজান না, আমরা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে সাধারণ যেটা আমাদের এসেনশিয়াল কমোডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেনগুলি আছে এগুলাকে আরো শক্তিশালী করব। আর স্বাস্থ্যমন্ত্রী জানান ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল এবং চিকিৎসকরা প্রস্তুত আছেন। আমি আশা করি সে ধরনের কোনো সংকট হবে না, তবে ডেঙ্গু না হোক এইটা হলো আমাদের সবার প্রার্থনা। ডিজাস্টার না হবে, এবং ডিজাস্টার না হতে গেলে কি করতে হয় এটা তো আপনারা ভালো করে জানেন। আমরা যদি আমাদের বাসা বাড়ি সবকিছু পরিষ্কার রাখি, একবার অসুখ হয়ে গেলে তখন চিকিৎসক, মানুষ পুড়ে গেলে তখন আমাদের কাছে আসে, কিন্তু মানুষ যাতে না পুড়ে, মানুষ যাতে ডেঙ্গু না হয় সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে। উৎসবে যেন চিকিৎসা বিঘ্ন না হয় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও জানান ডাক্তার সামন্তলাল সেন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। তারা সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির দাবি অনুযায়ী 60 লাখ বন্দীর তালিকা প্রকাশের আহ্বানও জানান তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দলটি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকেও মানতে চায় না তারা। প্রকারান্তরে বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে, তারা প্রকারান্তরে বাংলাদেশ জন্মের চেতনাকে অস্বীকার করে, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন বাস্তবে তা জানেন না। সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তিনি কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছেন সেটা আমাদের জানা। আর কারাবন্দী বিএনপির নেতাকর্মীদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছে, 60 লাখ লোকের আমি তালিকা চাই। ছিল 20,000, এখন সেটা 60 লাখ। তো 60 লাখ বন্দী বিএনপি নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ। ইরান ইসরায়েল সংকটের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ হয়েছে এমন উপলব্ধি থেকে দূরত্ব বাড়ছে বিএনপি ভারত সম্পর্কে। এজন্য ভারতকে দায়ী করে বাংলাদেশের মানুষের মনোভাব পরিবর্তন চায় বিএনপি। আর কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেতৃত্বের দুর্বলতার কারণেই দলটিকে আস্থায় নিতে পারছে না ভারত। অবশ্য কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন না দিয়ে সবাইকে সমান দৃষ্টিতে দেখতেও ভারতের প্রতি আহ্বান বিশেষজ্ঞের। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। ঐতিহাসিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সম্পর্ক উন্নয়ন তো দূরের কথা, প্রতিবেশী দেশটির সঙ্গে ক্ষমতার বাইরে থাকা বিএনপির দূরত্ব যেন বেড়েই চলেছে। বাংলাদেশের 3টি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি ভারত একচ্ছত্র সমর্থন দিয়েছে এমন অভিযোগ বিএনপির। এই যে অনেকে অপব্যাখ্যা করছে বিএনপি ভারত বিরোধী, এই কথার কোনো ভিত্তি নেই। বিএনপি তো ভারত বিরোধী নয়, এই বাংলাদেশের মানুষের যে সাইকোলজিক্যাল স্টেট সেটা পর্যালোচনা না করবে, আমি বিশ্বাস করি ভারতের বাংলাদেশ নীতি ততদিন পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ হবে। এই পরিস্থিতির কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগ বিদ্বেষী। তাদের পাওনাটা এখান থেকে আওয়ামী লীগ সরকার দিয়ে দিচ্ছে। এই পাওনা আদায় করার জন্যই তাদের রাজনীতি, তাদের পররাষ্ট্রনীতি। এই ব্যাপারে আওয়ামী লীগের মতো এরকম নমনীয় নতজানু আর কোনো দল বাংলাদেশে পাবে না। বিশ্লেষকরা বলছেন, নিজেদের রাজনৈতিক ভুল ও নেতৃত্বের ঘাটতির কারণে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বড় বাধা মোকাবেলা করতে হয়েছে বিএনপিকে। খুব সহজেই যার উন্নতি হবে না বলেও মনে করেন তারা। যে একটা লিডারশিপের রোল চাচ্ছে, সেই জায়গায় যদি আমি দৃষ্টি দেই, আমি মনে করি না এই অ্যান্টি ইন্ডিয়ান বলে ওটা সমাধান হবে, কারণ ওটা তো সমাধান করতে হবে আমাকে আলাদাভাবেই। এই ধরনের রাজনীতি নিয়ে জনগণকে নিয়ে আসা, টানা লিডারশিপ ক্রাইসিসটাকে সলভ করা, এটা সম্ভব না। এটা বিএনপির জন্য আরও ক্ষতির কারণ হবে বলেই আমার মনে হয়। একে তো অলরেডি বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়া একটা প্রভাবের জায়গা সেটা অনেকটাই অনেক প্রকট। কোনো কোনো কূটনীতিক বিশ্লেষক ভারতের অবস্থানের সমালোচনা করলেও তাদের পরামর্শ, বিএনপিরও উচিত প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আস্থায় নেওয়া। আমি এটাকে বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশি দেখি যে মানুষের ক্ষোভের এটা একটা বহিঃপ্রকাশ, এবং আমি মনে করি যে ভারতের উচিত এই জিনিসটাকে কগনিজেন্সে নেওয়া। কারণ চূড়ান্ত বিচারে এবং দীর্ঘমেয়াদে শুধু একটি পার্টির সাথে সম্পর্কটাই যথেষ্ট নয়। বিএনপিকে ভারত আস্থায় নিতে পারেনি এখনো, আমার ধারণা, আমি যেটুকু ফিল আপ পেয়েছি, এবং সঙ্গত কারণে বিএনপিও ভারতের উপর পুরো আস্থা নিতে পারছে না। শুধুমাত্র সেটা বাংলাদেশের ক্ষেত্রে না, কিন্তু এইটা ভারতের ক্ষেত্র, এবং ভারতেরও দরকার যে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির মধ্যে তাদের আস্থাটা তৈরি করা। ভারতের মতো প্রতিবেশী দেশকে বাদ দিয়ে অভ্যন্তরীণ ও ভূ রাজনীতিতে সফল হওয়া যাবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষ, অনলাইনে হওয়াই ছিল না উৎসবের আমেজ। সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের মুক্তি মিললেও
দেশে আসতে কমপক্ষে 10 দিন লাগতে পারে। তাদের অপেক্ষায় আছেন স্বজনেরাও। বর্তমানে জাহাজটিকে পাহারা দিয়ে সোমালিয়ার জলসীমা পার করে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর জাহাজ। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের তথ্য, ছবিতে শুভশ্রী রায়ের রিপোর্ট। ছোট একটি বিমান থেকে 3টি ব্যাগে মুক্তিপণের অর্থ দেওয়া হয় সোমালি জলদস্যুদের, আর সে টাকা বুঝে নিয়ে জাহাজ থেকে নেমে যায় তারা। এরপরই মুক্ত হয় নাবিকসহ জাহাজটি। জিম্মি দশা থেকে ছাড়া পাওয়ার পর নাবিকদের সঙ্গে কথা হয়েছে স্বজনদের। তারা সবাই সুস্থ আছেন। দুবাই যেতে আরো 1 সপ্তাহ লাগবে বলে জানান স্বজনরা। জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহকে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত করতে কত টাকা মুক্তিপণ দিতে হয়েছে বা আদৌ মুক্তিপণ দিতে হয়েছে কিনা তা নিয়ে মুখ খোলেনি জাহাজটির মালিক প্রতিষ্ঠান KSRM গ্রুপ। প্রতিষ্ঠানটির দাবি, যা হয়েছে সব বৈধ উপায়ে হয়েছে। আমরা ইউকের নিয়ম মেনেছি, আমরা সোমালিয়ার নিয়ম মেনেছি, এবং ফাইনালি কেনিয়ার নিয়ম মেনেছি। সবার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে, নট টু ডিসকাস দিস পার্ট। বাট আবার বলি, এভরিথিং লিগ্যাল ওয়েতে করা হয়েছে। এমভি আব্দুল্লাহর নাবিকরা কিভাবে ফিরবেন এখনো সে সিদ্ধান্ত হয়নি। দুবাই থেকে আমরা জাহাজটা চিটাঙে নিয়ে আসবো কার্গো নিয়ে, কারণ আমাদেরও খুব ইচ্ছা জাহাজটার কন্ডিশনটা, টেকনিক্যাল কন্ডিশনটা একটু চেক করা নিজের চোখে। যদি নাকি জাহাজে করে চলে আসি, ক্রুদের উপর অপশন থাকবে, তোমরা জাহাজে আসবা না ফ্লাই করে আসবা, উইল বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি আফটার টুমরো। এদিকে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, মুক্তিপণের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। জলদস্যুদের উপর চাপ প্রয়োগ করেই জাহাজ এবং নাবিকদের মুক্ত করা হয়েছে। আমাদের কিন্তু করেসপন্ডেন্স গুলো খুব দ্রুত হয়েছে, এবং গতকালকে যখন শেষ মুহূর্তে নাবিকদেরকে তার ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল, সেই সময় কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমরা মেইল করেছি ইউরোপিয়ান নেভাল ফোর্সকে যে এই জায়গাটা সহযোগিতা করার জন্য। তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নিয়েছে। মানে এটা কয়েক মিনিটের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে এটা সম্ভব হয়েছে। নাবিকরা 19 এপ্রিল দুবাই পৌঁছাবেন বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীতে প্রকাশ্যে এক ইউপি সদস্যকে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে নরসিংদীর 5 দোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নরসিংদী থেকে সহকর্মী সুমন বর্মনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদী সদরের আমদিয়া ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের সদস্য রুবেল আহমেদ সোমবার দুপুরে জেলার 5 দোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে ফিরছিলেন বাড়িতে। এ সময় প্রাইভেট কারে করে আসা একদল দুর্বৃত্ত তার উপর পরপর 6 রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রুবেল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। প্রকাশ্যে দিবালোকে এমন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ছুটে আসেন স্বজন ও স্থানীয়রা। সাথে যে আসিল এই ইসমাইল, ওরা বলে কিছু হয়েছে না, হ্যাঁ দূর ফেরে আইসা করছে, কিন্তু হ্যাঁ এখন 4 জন কইছে যে আমি 4 জন দেখছি, আর 4 জন ইয়া করছে। আমার বাতি যারা মারছে, এমরুল, রুহুল, ইয়াকুব, সবই ডাকাত, এদের যাতে বিচার হয়, ফাঁসি হয়, এইটা চাই আমি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। আমাদের ইউনিয়নের 8 নম্বর ইউনিয়ন মেম্বারকে গুলি করে অপক্রিয়া হত্যা করে। তো আমরা এই ব্যাপারটা নিয়ে আমি সহ আমাদের সকল টিম, আমাদের থানা পুলিশ, আমাদের দিদি পুলিশ সহ আমরা কাজ করতেছি। এর সাথে কারা সংশ্লিষ্ট, কেন করেছে, আমরা তাদেরকে ধরার পরে আমরা এটা নিশ্চিত হতে পারবো। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটা ঘটতে পারে। ইউপি সদস্য হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর পল্লবীর সুখনগরে পুকুর থেকে পাভেল নামের এক তরুণ হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত পাভেলের মা বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। পূর্বশত্রুতার জের ধরে পাভেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঋষাদ অর্ণবের রিপোর্ট। রোববার রাত 9টার দিকে পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকার পেছনে একটি ডোবা থেকে পাভেল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। রাজধানীর বাড্ডা এলাকায় থাকতেন পাভেল। হত্যার উদ্দেশ্যে কৌশলে তাকে ওই এলাকায় নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, পাভেলকে কয়েকজন ধরে মারধর করছে। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। তবে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওরে ভাই সারে না এডুই এডু বলছে, আমি এবারে বেড়া ফাঁক দুঃখী দিকে কি হইলো, এরপর দেখছি 2-3 জন মানুষ। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ভিকটিমের আত্মীয় স্বজন অর্থাৎ তার মা বাদী হয়ে একটা মামলা করেছে, সে কিছু লোককে অভিযুক্ত করে মামলা করেছে এবং অজ্ঞাতনামাও দিয়েছে। এখন বিষয়টা হলো মামলাটা তদন্ত করা হচ্ছে। এই আসাম আমরা আমাদের যে তদন্তে যে সমস্ত জিনিসগুলো বেরিয়ে আসতেছে সেটির উপর ভিত্তি করে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেলের এক চিকিৎসককে মারধর করেছেন রোগীর স্বজনরা। গুরুতর আহত চিকিৎসক রিয়াজউদ্দিন শিবলুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর রোগীর স্বজনদের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে সহকর্মী AKM নাজিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকা থেকে এক শিশুকে চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টার নামের প্রাইভেট হাসপাতালের এনআইসিইউতে নিউমোনিয়া জটিলতা নিয়ে ভর্তি করা হয়। সেখানে রোববার সকাল 9:30টায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পরপরই চিকিৎসক রিয়াজের উপর হামলা চালায় শিশুর বাবা সহ স্বজনরা। এতে মাথায় গুরুতর আঘাত পান রিয়াজ। আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনার পর নিহত শিশুর বাবা সুমন ও তার স্বজন সহ অজ্ঞাত 18 থেকে 20 জনের নামে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়। অনধিকার চর্চা করে তারা এনআইসিইউ থেকে ওনাকে তুলে নিয়ে আসে, সেখান থেকে এনে এখানে কিল ঘুষি লাথি মেরে ওনার কর্নিয়াল হেমারাইজ করছেন এবং হেড ইঞ্জুরি করছেন। পরবর্তীতে উনি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যান। তাৎক্ষণিক আমাদের সহকর্মীরা সবাই মিলে ওনাকে ওখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা মেডিকেল সেন্টার হসপিটালের আইসিইউতে ওনাকে পাঠাই। প্রাথমিক চিকিৎসা শেষ, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি ডিপার্টমেন্টে পাঠানো হয়। নিউরোসার্জারি ডিপার্টমেন্টের কর্তব্যরত চিকিৎসক ওনাকে চিকিৎসা দেওয়ার পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে প্রেরণ করেন। মামলা দায়েরের পর পুলিশ নিহত শিশুর বাবা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। যে বাচ্চা মারা যায় তার পরিবারের লোকজন, তার বাবা এবং বেশ কিছু সাথের লোকজন ছিল, এরা ওই দায়িত্বরত ডাক্তারকে মারধর করে। পরবর্তীতে এই ডাক্তারও অবস্থা বেশ গুরুতর হয় এবং ডাক্তারকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ একটা নিয়মিত মামলার এজাহার দায়ের করে সেই প্রেক্ষিতে আমরা ওইটা আমলে নিয়ে মামলা রুজু করি। ইতিমধ্যে উক্ত ঘটনায় যারা জড়িত ছিল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় নিহত শিশুর পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করাতে সময় লাগে 2 থেকে 3 মাস। এতে ভোগান্তির পাশাপাশি সেবা নিতে এসে ফতুর হচ্ছেন অনেক রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা সেবায় পরপর 3 বার দেশ সেরার খ্যাতি পাওয়া এই হাসপাতালটির এমন অবস্থায় ক্ষুব্ধ সেবাপ্রার্থীরা। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। হার্টের সমস্যা নিয়ে গত ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 71 শয্যার কার্ডিওলজি বিভাগে ভর্তি হন জেলার হালুয়াঘাটের মোশাররফ হোসেন। শয্যা না পেয়ে বারান্দায় সেবা নিচ্ছেন তিনি। ভর্তি হওয়ার পরপরই কিছু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেলেও ইকো পরীক্ষায় সময় বেঁধে দেওয়া হয় 2 মাস। বাধ্য হয়ে তিনি ইকো সহ বেশ কয়েকটি পরীক্ষা বাইরে করান। আমার সিরিয়াল দিছিল 2 মাস পরে, একই অবস্থা 8 মাস আগে ভর্তি হওয়া অনতি পালের। তাকে ঢাকায় গিয়ে ইকো এবং এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ভর্তি হয়েছি তারা 8 মাস আগে ভর্তি হয়েছি, তারপরে এনে তো হইলো না, আরো সমস্যা দেখা দিছে, পরে যে নেক্সেসে দেখাইছি আর কি। ওই জায়গাতে বলছে যে আপনারা ঢাকাতে লোক আসে 20,000 টাকা দিয়া পরে করাইবেন, তারপরে রিং ভরার প্রস্তুতি নেওয়া লইবেন। ইকো করা যায়, আবার এনজিওগ্রামও করা যায়। প্রতিদিন গড়ে 350 থেকে 400 রোগীর পরীক্ষা নিরীক্ষা করার কারণে 3টি ইকো মেশিনের মধ্যে 2টি অকেজ হওয়ায় পরীক্ষার সময় লাগছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান। 3টি ইকো মেশিন আছে, 3টি ইকো মেশিনের মধ্যে এখন তো একটা তো খুবই পুরানো, আর একটা দামি একটা মেশিন আছে VVD 95, সেটার একটু প্রবলেম হচ্ছে। ওনারাও এসে দেখে গিয়েছেন এবং আমার মনে হয় ঈদের পরে আমরা এটা ঠিক করে সেবা দিতে পারবো আর কি। দুর্ভোগ নিরসনে পরবর্তী অর্থ বছরে নতুন ইকো মেশিন কেনার কথা জানিয়েছেন সহকারী পরিচালক। আমরা পরবর্তী যে অর্থ বছর সেটা আমাদের প্ল্যানিং আছে যে আমরা মেশিন কিনবো
এবং এটা যাতে দ্রুত সমাধান হয় সেটা আমাদের প্রচেষ্টা অব্যাহত। অকেজ ইকো মেশিন মেরামত এবং নতুন মেশিনের চাহিদার কথা জানিয়ে 2021 সাল থেকে গত 3 বছরে কার্ডিওলজি বিভাগ থেকে 7 দফা হাসপাতালের পরিচালক সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। খুব গরম ভাই, খুব গরম। গরমের কারণে একটু ঠান্ডার জন্য এক গ্লাস শরবত খাইলাম। আর কালকে গরমের জন্য 220 টাকা শুধু ঠান্ডা পানি কিনে খাই। তীব্র দাবদাহে নাগাল জনজীবন, গরমে অসহায় খেটে খাওয়া মানুষ থাকবে আরো কয়েকদিন। আগামী কয়েকদিন ঢাকাও একই রকম বা তাপপ্রবাহের আওতায় থাকতে পারে। সেটা হয়তো বা 38 বা তারও বেশি হতে পারে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তাপমাত্রা। প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। এবারই প্রথম প্রার্থীরা তাদের মনোনয়নপত্র অনলাইনে জমা দিয়েছেন। ফলে নির্বাচনের যে উৎসব আবহ থাকে তা ছিল না নির্বাচন অফিসগুলোকে ঘিরে। তবে কমিশনের এই সিদ্ধান্তে খুশি প্রার্থীরা। কাজী সাহেদের প্রতিবেদন। দলভেদে কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার রীতিতে এবার ভাটা পড়েছে। উপজেলা নির্বাচনে কমিশন অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করায় স্থানীয় নির্বাচন অফিসগুলোতে ছিল না ভিড়। সোমবার প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা কোনো ঝামেলা ছাড়াই মনোনয়নপত্র জমা দিতে পেরে খুশি। সহজভাবে আমরা এই মনোনয়নপত্রটি দাখিল করেছি। এটি হলো ডিজিটাল বাংলাদেশ। আমরা সবাই সুন্দরভাবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছি। সাবমিট করা সবকিছুই আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। এখানে কোনো বিকল্প নাই, আমি জয়ী হব ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ, এর লক্ষ্যেই আমরা কাজ করে যাব। সকল ভোটারদের কাছে আমি দোয়া চাই। আমাদের সবকিছুই যখন ডিজিটাল, তখন আমাদের এই ডিজিটাল পদ্ধতিটা আমাদের জন্য প্রয়োজন। আগের মতো দলীয় নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ না থাকলেও ভোট উৎসবমুখর হবে দাবি নির্বাচন কর্মকর্তাদের। রাস্তাঘাটে যে একটা শোডাউন লক্ষ্য করা যেত এবং কোনো রেশারেশি থাকতো, যে সেই জিনিসটা নাই। এখন তারা ঘরে বসে তাদের ইনফরমেশন সাবমিট করতে পারতেছে। আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা বিষয়টি বুঝে দিচ্ছি। আশা করি যে শতভাগ প্রার্থী প্রথম ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই 17 এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 18 থেকে 20 এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি 21 এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 22 এপ্রিল। প্রতীক বরাদ্দ 23 এপ্রিল, ভোট গ্রহণ হবে 8 মে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার নতুন এমন সিদ্ধান্তের ফলে প্রভাব বলই থাকেনি। প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীর অভিযোগও নেই। যাচাই বাছাইয়ের সময় তাদের একটা হার্ড কপি নিয়ে আসবে, আর আমরাও আমাদের যারা রিটার্নিং অফিসার তারাও হার্ড কপি এবং অনলাইন তারা যাচাই বাছাই করে নেবে এবং তাকে দেখাবে। আর ছোটোখাটো যে ত্রুটি বিচ্যুতি হবে নির্বাচন কমিশন এটা পরিপত্রের আলোকে জানিয়ে দিয়েছে। সবাই উৎসব মুখরে অনলাইনে যথাযথভাবে সুন্দর নিয়মে এবং সঠিকভাবে এটা দাখিল করেছে। এই জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি আমার কাছে পরিলক্ষিত হয়নি। এবার দেশের 481টি উপজেলায় ভোট হবে 4 ধাপে। সাদা কালার যুগ ছাপিয়ে প্রার্থীদের জন্য সুযোগ থাকছে রঙিন পোস্টার ছাপার। ভোট পেতে অর্থও ব্যয় করতে পারবেন বেশি। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, হুমকি ধমকি, জবরদখল সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী। দীর্ঘদিন ধরে এলাকায় তার ত্রাসের রাজত্ব চললেও দেখেও দেখে না প্রশাসন। আতাহারের বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারে আতঙ্কিত এলাকাবাসী, অসহায় স্থানীয় সংসদ সদস্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ফিল্মি স্টাইলে প্রকাশ্য অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতা আতাহার আলীর এমন মহড়ার দৃশ্য কুষ্টিয়ার মিরপুরে নিত্যদিনের ব্যাপার। এই নেতা দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ড চালালেও আওয়ামী লীগের পদের দাপটে প্রশাসনের নাম ভাঙিয়ে থেকেছেন ধরাছোঁয়ার বাইরে। যখন যেভাবে যাকে খুশি অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ধামকি, জবরদখল সহ এই নেতার তাসের রাজত্বে আতঙ্কিত এলাকাবাসী। বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি সহ তিনি তার ব্যক্তিগত লাইসেন্সকৃত পিস্তল দিয়ে হুমকি দিয়েছে, সেই ছবিও আপনারা দেখছেন। আওয়ামী লীগের নাম ভাঙে সারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। পিস্তল ওপেন নিয়ে মানুষের ঠেকাইয়ে মারধর করে এবং চাঁদাবাজি করে। সম্প্রতি গত 13 এপ্রিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধের জের ধরে স্বতন্ত্র এমপি কামারুল আরিফিনের 2 সমর্থককে প্রকাশ্য গুলি করে এই আওয়ামী লীগ নেতা আতাহার আলী, যারা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই ভাই আমার সাথে দাঁতি মানে 5-7 হাত দূরের ভিতরে উনি ধামকার গুলি করে দিল। আমার নানা পাশ দিয়ে পলাই যাচ্ছে,
পরে আমার নানার পিস যায়, মনে করেন সামনে থেকে বুকে গুলি করছে। এদিকে আওয়ামী লীগ নেতা আতাহারের এমন অস্ত্রের দাপটে অনেকটাই অসহায় স্থানীয় সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। এই খুনিরা যাতে নির্মূল করার জন্য আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমি প্রশাসনকেও বলবো আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করে। তবে পুলিশ বলছে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাননি তারা। এ ধরনের ঘটনার সাথে তিনি জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। মামলা এখনো ইজাহার পায়নি, প্রসেসে আছে ভাই। অবশ্যই সে এই ঘটনায় জড়িত থাকলে তো অবশ্যই তার হবে, এই মামলায় হবে, তাকে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ নেতার প্রকাশ্য অস্ত্রের মহড়া চললেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তাই দ্রুত তার এই অস্ত্র উদ্ধার সহ তাকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। টানা তীব্র দাবদাহে নাকাল জনজীবন, গরমের কাছে অসহায় এখন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের কিছু জেলা বাদে সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা থাকবে আরও কিছুদিন। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। টানা দাবদাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন, গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। বাসা থেকে বের হওয়ার 5 মিনিটের মধ্যেই রোদের খরতাপে অসহনীয় অবস্থায় পড়ছেন। খুব গরম ভাই, খুব গরম। গরমের কারণে একটু ঠান্ডার জন্য এক গ্লাস শরবত খাইলাম আর কি, যে একটু যাতে শরীরে একটু ঠান্ডা লাগে। ভাই এই কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ গরম পড়তেছে। কালকে গরমের জন্য 220 টাকা শুধু ঠান্ডা পানি কিনে খাইছি। যারা ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেন, রোদের তীব্রতা সহ্য করতে না পেরে তারাও কম লাভে দ্রুত পণ্য বিক্রি করে বাসার পথ ধরছেন। না ঠিকমতো কাজও করা যায় না, রোদ্রে তো নামা যায় না, রোদ্রতে শরীর পুড়ে ওঠে। বাস চালকরা বলছেন অতিরিক্ত গরমের কারণে যাত্রী সংকটে তারা, আর যাত্রীরাও বলছেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী তো গরমে খালি পাগল হয়ে যায়। গরমের তাপমাত্রা তো প্রচুর, কিন্তু তারপরে চাহিদা, জীবিকার চাহিদা তাকে চালাতে হবে গাড়ি, যাত্রী তেমন হয় না। গরম থেকে বাঁচতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিতে দেখা যায় অনেক রিক্সা চালককে। বলছেন রোদের তীব্রতায় রিক্সা চালানো দায় হয়ে পড়েছে তাদের। গরমে লেগে না বসে ঠান্ডা মধ্যে যাই দিদি যায় সে জায়গাতেই গরম, গরম এত গরম তার বলা করতে না। শুতে আছি, খ্যাপ মারে পাচ্ছে না, ভয়ে শুতে আছি। এই যে বয়ে রয়েছে অনেক রোদের লেবার আমার তারতাছি না। সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এর তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন ঢাকাও একই রকম বা তাপপ্রবাহের আওতায় থাকতে পারে। সেটা হয়তো বা 38 বা তারও বেশি হতে পারে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তাপমাত্রা। তবে তাপমাত্রা আপাতত সম্ভাবনা নাই কমার, অথবা তাপমাত্রা সামান্য বাড়তে পারে কিছু কিছু যে বিষয়। বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম। এ আবহাওয়াবিদ বলেন ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের কিছু জেলা বাদে সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে আরও কিছুদিন। স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা কম। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। VOA 60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং G7ভুক্ত দেশগুলোর অন্যান্য নেতা রবিবার ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার নিন্দা জানিয়ে বলেছেন এটি নিয়ন্ত্রণহীন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করেছে। ইরানের ভেতর থেকে 300-রও বেশি ক্ষেপণাস্ত্র এবং যে ড্রোন ছোড়া হয়েছিল তা ইসরায়েলের সামান্য ক্ষতি করতে পেরেছে, কারণ এর বেশিরভাগ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জর্ডানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়। ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করছেন। আপস্টেট নিউ ইয়র্কের সিরাকিউজের কাছে রবিবার গুলি বিনিময়ে 2 পুলিশ কর্মকর্তা মারা যান। এদের একজন পুলিশ কর্মকর্তা ও অন্যজন শেরিফের ডেপুটি ছিলেন। সন্দেহভাজন ব্যক্তিও নিহত হন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এবার খেলার সংবাদ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলার জন্য টাইগার পেসার মোস্তাফিজকে একদিন ছুটি বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। এর ফলে আগামী 1 মে পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে পারবেন তিনি। ওই দিন মোস্তাফিজের চেন্নাই মাঠে নামবে পাঞ্জাবের বিপক্ষে। বিসিবির আগের শর্তানুযায়ী 30 এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকার কথা ছিল বাঁহাতি এই পেসারের। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় চিড়িয়াখানার জমি নিয়ে হরিলুট, বস্তি ও বহুতল ভবন বানিয়ে ভাড়া উদ্ধারে গিয়ে দখলদারের হামলার শিকার কর্তৃপক্ষ। শুনানি হলো আপনার ফৌজদারি মামলা, যা তারা অন্যায়ভাবে আমার নিজের জায়গাতে আমি যখন বাউন্ডারি করতে যাই তখন আমার লোককে তারা আহত করছে। ছুটি শেষে খুলেছে অফিস আদালত। প্রথম দিন কাটে কুশল বিনিময়ে, আনন্দময় সময় শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। ঈদে পরিবারের সাথে ভালো এক সময় কাটালাম, যাত্রাটাও ভালো ছিল। পরিবারের সাথে ঈদ করতে পেরে খুবই আনন্দিত, আর যাত্রা পরে আলহামদুলিল্লাহ কোনো ভোগান্তি হয় নাই। বিএনপি বাঙালি সংস্কৃতি সহ্য করতে পারে না দাবি কাদেরের। আওয়ামী লীগের উপর ভারতের একচ্ছত্র সমর্থন দেখছেন মঈন খান। এমভি আব্দুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ইইউ এর যুদ্ধ জাহাজ। নানা চাপে মুক্তি দিতে বাধ্য হয় জলদস্যুরা, দাবি প্রতিমন্ত্রীর। এবং নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি ও গলা কেটে হত্যা। রাজধানীর পল্লবীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার। এই ছিল এখনকার সংবাদ।